অ্যাডভান্স কনগ্রাচুলেশনস, ইটস এ গুড ডিসিশন। আসলে এখন একা থাকার সময় না। যদি প্রয়োজন মনে করো বৌমাকে রেখে যাও, বৌমাও ওদের সঙ্গে থাকো, তারপর তুমি ফিরে এসে তোমার ভাইদের সঙ্গে জয়েন করবে, ব্যাস হয়ে গেল। আসলে বাবা, প্রবলেমের সমাধান তো আমার হাতে নেই। আমি চাই ফাহিমের সাথে আমার বিয়েটা হোক। ঠিক আছে, আমিও খুব খুশি হলাম। আসলে তুমি খুব ভালো মেয়ে। দেখ নোমান, আমি বাবার কাছ থেকে এভাবে ঋণ নিতে পারবো না। তুই বাবাকে একটু বুঝিয়ে বল না। বাবা যদি একটু কষ্ট করে আমার শেয়ারটা বিক্রি করে আমার শেয়ারের টাকাটা দেয়, তাহলেই তো সমাধানটা হয়ে গেল। আচ্ছা, কোম্পানিতে তোর যে শেয়ার আছে সেটা যদি বিক্রিও করে দেয়, তোর পারপাস কি সার্ভ হবে? পুরোপুরি হবে না, কিন্তু অনেকটাই হবে। তারপর কি করবি? বাকিটা তো শোধ করতে হবে। আর তুই যখন আমেরিকায় গিয়ে থাকতে চাইবি, তখন সার্ভাইভ করবি কি করে? তখন তো তোর হাতে অবশিষ্ট কিছুই থাকবে না। দেখ নোমান, পরেরটা পরে দেখা যাবে, এখন আমি এসব নিয়ে ভাবতে চাচ্ছি না। না না, এটা তোর খুবই রং ডিসিশন। আমি তোকে এটাতে সাপোর্ট করতে পারছি না। হোয়াট? নোমান, এটা তুই কি বলছিস? আচ্ছা, তুই এতদিন ধরে বিজনেস করছিস, তুই কি জানিস না অ্যাকশনের আগে অ্যাকশনের প্ল্যানটা কি হওয়া উচিত? আরে বাবা, সেটা তো আমি জানি, কিন্তু আমার অবস্থাটা তো তুই বুঝবি। আমার হাতে আর কোনো অপশন নেই। আরে টেন্স হচ্ছিস কেন? অপশন নেই কে বলেছে? অবশ্যই কোনো না কোনো অপশন আছে, আর সেই অপশনটা তোকেই খুঁজে বের করতে হবে। ভালো মন্দ জাস্টিফাই করে ডিসিশনটা তোকে নিতে হবে, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কাজ করছে না। প্লিজ দেখ, এত টেনশন করিস না। আমরা 3 ভাই আছি, বাবা আছে, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। তাই যেন হয়, কিছু ভালো লাগছে না। ফাহিম, তোমার খালা কিন্তু খুবই বুদ্ধিমতী। এই যে উনি রিনার সাথে কথা বলতে গেলেন, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আসলে আমারও উচিত ছিল তোমার সাথে আগেই কিছু কথা বলে নেওয়া। আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি, যদি কিছু মনে না করো? আসলে আপনি এভাবে বলছেন কেন? আপনার যা জিজ্ঞাসা করা আপনি জিজ্ঞেস করতে পারেন। রিনা এই মুহূর্তে আমার একমাত্র মেয়ে, তবে আমি আমার ছোট মেয়েটাকে খুব বেশি ভালোবাসতাম। ওকে বিয়ে দিলাম, কিছুদিন সংসার করলো, তারপর আমাদের ছেড়ে চলে গেল। আর আমার মা, উনিও আমাদেরকে ছেড়ে চলে গেলেন। এখন এই মুহূর্তে রিনাই আমার একমাত্র স্বপ্ন, একমাত্র আশা, একমাত্র ভরসা, সব কিছু ওকে কেন্দ্র করে।
রিনার জীবনে কিছু দুর্ঘটনা ঘটেছে, তারপরেও সব কিছু সামলিয়ে নিয়ে এখন আমার বিয়ে করতে রাজি হয়েছে। এতে কিন্তু আমি খুব খুশি হয়েছি। আর তোমার মতো একটা ছেলেকে ও পছন্দ করেছে, এটা আমার খুব ভালো লাগছে। কারণ আমি জানি তুমি ওকে সারা জীবন ভালোই রাখবে। আমাদের জন্য দোয়া করবেন। তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন? রিনারও অনেক সমস্যা আছে, সেভাবে সাথে ওর সংসারটা করা হয়নি। ওদের দুজনের জীবনের মধ্যে একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন অ্যারাইজ করেছিল, যেই কারণে সেটা আর টিকল না। তুমি নিশ্চয়ই শুনেছ যে রিনা আর কখনো মা হতে পারবে না। রিনা আমাকে ওর সব কিছুই শেয়ার করেছে, কোনো কিছু গোপন করেনি। দ্যাটস গুড। তবে একটা কথা কি জানো, কোনো হাজবেন্ডই চায় না তার স্ত্রী তাকে একটা সন্তান থেকে বঞ্চিত করুক। আঙ্কেল, আপনার শর্তটা আমাকে বলুন। যেহেতু তুমি নীরাকে বিয়ে করছো সব জেনে শুনে, তাই আমার অনুরোধ থাকবে যেন বিয়ের পরে কোনো কারণেই তাকে কোনো অপবাদ দেয়া না হয়। জি। পারবে তুমি আমার কথাটা রাখতে? আঙ্কেল, আমি রিনাকে পছন্দ করেছি তার অনেস্টির জন্য, তার সততার জন্য, তার শিষ্টাচার, তার দূরদর্শী চিন্তা চেতনা এবং ডিগনিটির জন্য। তার বৈশ্বিক বিষয় আশয়, শারীরিক অক্ষমতা, কি আছে কি নেই, এসব নিয়ে আমি কখনো ভাবিনি। আমি একটা মনের মতো মানুষ খুঁজছিলাম, যার সাথে আমি আমার বাকি জীবনটা আনন্দে হেসে খেলে কাটিয়ে দিতে পারবো। রিনা সেরকম একটা মেয়ে। আঙ্কেল, তাকে পেলে আমার জীবনে আর কিছু পাওয়ার নেই। সেটা না হয় তুমি এখন বলছো, কিন্তু একটা সময় আসবে যখন তুমি কৃতিত্বের অভাব ফিল করবে। তুমি জানবে যে তুমি কোনো দিন বাবা হতে পারবে না, এবং তখন তোমার মনে হবে রিনাই তার জন্য দায়ী। তখন কি পারবে সব কিছু মেনে নিতে? আমি একজন বাবা, বাবা না হওয়ার অভাবটা কিন্তু আমার মধ্যে নেই। কিন্তু রিনা, ওর তো কখনোই মা হবার স্বপ্নটা পূরণ হবে না। আমার পিতৃত্বের অভাব থেকে রিনার মাতৃত্বের অভাবটা কিন্তু অনেক বেশি। সে যদি এটা মেনে নিতে পারে, তাহলে আমি কেন মেনে নিতে পারবো না? তুমি সত্যিই ভেবে বলছো ফাহিম? দেখো, সেই জন্য রিনা কষ্ট না পায়, তাহলে আমাদের দুঃখের আর শেষ থাকবে না। এটা নিয়ে একদমই চিন্তা করবেন না আঙ্কেল। এই বিষয়ে অন্তত আপনার মেয়ে কোনোদিন আমার কাছে কোনো কষ্ট পাবে না, এটা আমার অঙ্গীকার। তাহলে আমার আর বলার কিছু নেই, আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। এবার তাহলে আমরা দুজন আপনার দোয়া পেতে পারি। অবশ্যই। ঠিক আছে বাবা, বসো বসো বসো। অবশ্যই দোয়া করি তোমরা দুজন যেন সারা জীবন সুখে থাকো। বাবা ডেকেছিলেন? হ্যাঁ, তোমার সঙ্গে একটু আলাপ ছিল। জি। অফিসের খবরাখবর কি? অফিসের খবর জি ভালো তো। সব কিছু আপডেট? হ্যাঁ বাবা, সব কিছু আপডেট করা আছে। এক্সিস্টিং পার্টির সাথে নতুন করে মেশিনারিজ নিয়ে ডিল হচ্ছে। ভেরি বিগ ডিল বাবা। এখন এলসি ওপেন করার জন্য বলছে। ভালো। তো ওদের আগের পেমেন্ট সব ক্লিয়ার? কিছু ডিউজ আছে যেটা আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে নেব। ও ভালো। আগের পেমেন্ট সবসময় ক্লিয়ার করে রাখবে, নয়তো দেখবে যে শেষে গিয়ে ঝামেলা হতে পারে। ওটা নিয়ে আপনি টেনশন করবেন না বাবা, আমি সব টাকা একদম পাই টু পাই ক্লিয়ার করে নেব। শোনো বৌমা, তুমি সমস্ত হিসাব কিতাব আপডেট করো। ওরা তিনও ভাই এখন দেশে আছে। আমি ওদের সবার সঙ্গে অফিসের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু বসতে চাই। জি বাবা, আমি রিপোর্ট রেডি করে রাখবো। এই বিজনেসটা নিয়ে আমার নিজস্ব একটা প্ল্যান আছে বৌমা।
কি পরিকল্পনা বাবা? তোমরা যেহেতু সবাই আছো, আমি প্ল্যানটা সবাইকে নিয়েই করেছি। আমান যদি দেশে থাকে তাহলে আমি চাই লিসা কোম্পানিতে ডিরেক্টর হিসেবে জয়েন করুক। ডিরেক্টর হিসেবে মানে এটা কি ঠিক হবে বাবা? ঠিক না হওয়ার তো কিছু নেই, তুমি তো এমডি হিসাবে আছো, তাহলে ও ডিরেক্টর হিসেবে থাকলে সমস্যা করবে। আমি তো এখানে কোনো বিরোধ দেখছি না। না না বাবা, আমি সেটা বলছি না। আমি বলতে চাইছি লিসা ভাবির এক্সপেরিয়েন্স নেই, হুট করে বসিয়ে দিলে কি সে সব কিছু ম্যানেজ করতে পারবে? কেন পারবে না? তুমি এমডির দায়িত্ব পালন করছো না? তুমি পারলে লিসাও পারবে। ঠিক আছে বাবা, আপনি যেটা ভালো মনে করেন। শোনো বৌমা, নোমান এসছে, আমি চাই তুমি নোমানকে আবার অফিসে জয়েন করার ব্যাপারে ইনসিস্ট করো। নোমানের এক্সপিরিয়েন্স আছে, তোমরা একসঙ্গে কাজ করলে বিজনেসটা এক্সপান্ড করতে তোমাদের পক্ষে সুবিধা হবে। নোমান আমার কথা ইনসিস্ট হবে না বাবা। কেন হবে না? সে কি তোমাকে কিছু বলেছে? না বলেনি, তবু শোনো বৌমা, নোমান অনেক দিন দেশের বাইরে ছিল, এমনিতেই দূরে থাকলে একটা দূরত্ব তৈরি হয়। আর তাছাড়া নোমান নিজে ইচ্ছে করে একটা দূরত্ব তৈরি করেছে। শোনো মা, আমি তোমার বাবা হিসাবে বলছি, নোমানের সঙ্গে তোমার যে ইন্টারনাল ডিস্টেন্সটা আছে সেটাকে আর বাড়তে দিবে। দুজন কাছাকাছি আসার চেষ্টা করো, যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করো। জি বাবা, আমি চেষ্টা করি। অনেক ভুলভ্রান্তি হয়েছে, তুমি করেছো, নোমান করেছে, আমরা করেছি, সব কিছু মিটিয়ে ফেলো। অতীত নিয়ে পড়ে থাকলে বর্তমানের সময়টাকে এনজয় করতে পারবে। তোমরা সবাই মিলে আনন্দে এই বাড়িটাকে ভরিয়ে ফেলো, আমি সবসময় সেটাই চাই। জি ঠিক আছে বাবা। বাবা, আপনি বলেছিলেন নোমান আসলে আরমানের বিয়ে নিয়ে আপনি সবাইকে নিয়ে বসবেন। হ্যাঁ, আমার মনে আছে। আমি কি করব না করব সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমাকে ইনসিস্ট করার চেষ্টা করো না। তুমি খুব ভালো করে জানো আমি কারো কথায় চলি না, আমি সবসময় আমার নিজের মতো করে চলি, বিচার বিবেচনা করেই চলি। সো আমাকে ইনসিস্ট করার প্রয়োজন নেই। সরি বাবা। আর অফিসের কাজটা একটু দ্রুত এগিয়ে রাখো, আমি খুব দ্রুতই সবার সঙ্গে বসতে চাই। জি বাবা, আমার সময় লাগবে না, আমি করে দিচ্ছি। ঠিক আছে, তুমি এখন এসো। জি। আপনাদের বাড়িটা খুব সুন্দর, কলাবাগানের মতো এলাকায় এরকম একটা ডুপ্লেক্স বাড়ি, চারপাশটা বেশ খোলামেলা। আগে আরও অনেক বেশি খোলামেলা ছিল, এখন তো আশেপাশে অনেক বাড়িঘর উঠে গেছে। আসলে রিনার বাবা যখন জাস্টিস ছিলেন, মানে রিটায়ার্ড হওয়ার আগে, তখন অফিস থেকে লোন করে এই বাড়িটা বানায়। তাও অনেক বছর হয়ে গেছে। আসলে কি জানেন, আমারই খুব ইচ্ছে ছিল ঢাকায় আমাদের একটা বাড়ি থাকবে। আপনি অনেক লাকি, স্বপ্নগুলো সহজেই হাতের মুঠে পেয়ে যান। সব স্বপ্ন কি পূরণ হয়? হ্যাঁ, তবে আমি যা কিছু পেয়েছি আমি অনেক হ্যাপি। আমার ভাইয়ের মতো একজন উদার মানুষের আস্থার জায়গাটা আপনি পেয়েছেন, আমরা আত্মীয় হয়েও সেটা পাইনি। তার অবশিষ্ট সকল সম্পত্তি সে আপনাকে দিয়ে গেছে। আমি এ ব্যাপারে আসলে নিজেকে খুব একটা লাকি ভাবছি না, বরং আমি অনেকটা ইমব্যালেন্সড হয়ে পড়েছিলাম। আমি হতবাক হয়ে গেছিলাম, এসব দিয়ে আমি কি করব? প্লিজ ফাহিম, এসব তুমি নিয়ে যাও, এই সম্পত্তি আমি নিতে পারবো না। আন্টি, এই দলিল কোনোভাবে এখন ফেরত নেওয়া সম্ভব না,
কারণ দলিলগুলো ওভাবেই করা হয়েছে। কিন্তু আমি এই সম্পত্তি দিয়ে কি করব? সেটা তো আন্টি আমি বলতে পারবো না, তবে মামা আপনাকে একটা চিঠি লিখে গেছেন। চিঠি? জি, এই চিঠিটা পড়লে হয়তো আপনি বুঝতে পারবেন যে মামা আসলে কি চেয়েছিলেন। আমি আসলে নিজেকে স্বাভাবিক ভাবতে আমার অনেকটা সময় লেগে গেছে। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব এইসব দিয়ে, কিভাবে করব বা কিভাবে করা উচিত। আসলে সাজিদ তার যে স্বপ্ন, যে দায়িত্ব আমার কাঁধে দিয়ে গেছে, আমি চেষ্টা করে যাচ্ছি, জানি না কতটুকু পারবো বা পেরেছি। আমি ফাহিমের কাছ থেকে সব কিছু শুনেছি। আপনি যা করেছেন ভাইয়া সেটাই চেয়েছিল, তাই আপনার প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। আমি যে আপনাদের বিশ্বাস অর্জন করতে পেরেছি সেটাই সবচেয়ে বড় কথা, সেটাই আমার জন্য অনেক আনন্দের। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনি কি চেয়েছিলেন ফাহিমের সাথে রিনার বিয়েটা হোক? হ্যাঁ, চেয়েছিলাম। জানতে পারি কেন রাজি হয়েছিলেন? আপনি তো একজন মা। ফাহিমের আগে একবার বিয়ে হয়েছিল, তার আগের পক্ষে দুটো সন্তান আছে। হ্যাঁ, আমি জানতাম। আর একজন মা হিসেবে আমি চেয়েছিলাম ওদের বিয়েটা হোক। কেন বলুন তো? কারণ আমি নিশ্চিত হয়েছিলাম ফাহিমের সাথে রিনার বিয়ে হলে ও সুখী হবে। আমি রিনার চোখে সে বিষয়টা লক্ষ্য করেছি। আমরা আসলে রিনাকে অনেকভাবে বিয়েতে রাজি করানোর চেষ্টা করেছি, কিন্তু ওকে রাজি করাতে পারেনি। এই প্রথম ও ডিভোর্সের পর ও নিজে থেকে একজনকে পছন্দ করেছে, রাজি হয়েছে, আর সেজন্যই আমরা চেয়েছি যে ওদের বিয়েটা হোক। নিজে থেকে যখন রাজি হয়েছে তখন অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছে রিনা। আমার বিশ্বাস আপনার মেয়ে কোনো ভুল করেনি। সেটা অবশ্য আপনাদেরই ভালো জানার কথা, কারণ ও আপনাদের ভাগিনা। ওর ভালো মন্দ সবটাই আপনি যেভাবে জানেন, আর তো সেটা কেউ জানবে না। নিজের বোনের ছেলে বলে বলছি না, ফাহিম সত্যি একটা ভালো হাজব্যান্ড হবে, রিনা অবশ্যই সুখী হবে। এবার আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আপনি বলুন তো, আপনি কেন রাজি হলেন? সত্যি কথা বলতে কি জানেন, বিয়ের জন্য পাত্রী পাওয়া ফাহিমের জন্য কোনো ম্যাটার ছিল না। ওর যে বিষয় সম্পত্তি ছিল এনাফ। ওর নিজের ব্যবসা, আমেরিকায় গ্রিন কার্ড। ফাহিমকে আমরাও আজ পর্যন্ত বিয়ের জন্য রাজি করাতে পারিনি। যখন সে রিনাকে পছন্দ করে বসলো তখন বুঝলাম এটা ফাহিমের পারফেক্ট চয়েস, কারণ ও কখনো ভুল করতে পারে না। তাই রিনাকে না দেখেই আমি বিয়েতে রাজি হয়ে গিয়েছিলাম, কারণ আমি চাচ্ছিলাম ফাহিমের একটা বিয়ে হোক, ওর আবার সংসার হোক। তাহলে তো আর কোনো বাধার অবকাশ রইলই না। একদমই না। যেখানে সবাই রাজি সেখানে আত্মীয়তা করতে আর কোনো কথাই থাকে না। পার্টনারদের সাথে তোমার রিলেশন কেমন? রিলেশন তো ভালো বাবা। ভেরি গুড। আমি তোমার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? আসলে সাজিদ আমাকে অনেক আগেই প্রস্তাবটা দিয়েছিল, আমি ওকে না করে দিয়েছিলাম। বারবার অবস্টেকলের কারণে আমাদের মনটা উঠে গিয়েছিল, আর তাছাড়া রিনাও মানিয়ে নিয়েছিল। রিনার সাথে আমি কথা বলেছি, ইনফ্যাক্ট আপার সাথেও আমার কথা হলো। কামরুল ভাই। জি ভাইজান। ব্রিনালের কি খবর তুমি কি জানো? সেখানে শুধু আমরা 3 জন থাকবো, আমি, তুমি আর রিমি। ওকে, ভেরি গুড।